আসসালামু আলাইকুম। আমি জানি অনেকে আমার মতো বিসিএসের প্রিপারেশন নিচ্ছে, কিন্তু আর্থিক সমস্যা বা যে কোনো সমস্যার কারণে বইয়ের অ্যাভেলেবিলিটি নাই। তো আজকে আমি এই জন্যই আমার কাছে যে বইগুলো আছে ওগুলো দিয়ে ভিডিও মেক করছি, কারণ যাতে অনেকের হেল্প হয়। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। আমি এখন যে বইটা পড়ছি সেটা হচ্ছে নবদূতের প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা। তো এটার বাংলা মধ্যযুগটা আমি পড়বো। এটা হচ্ছে এখানে শর্টে দেওয়া আছে, আরও ডিটেলস করতে চাইলে অন্য বই আছে, এখানে শর্টে দিয়েছে, এখান থেকেও কমন আসে। যাই হোক, এখানে বিসিএস বলেন, তারপর প্রাইমারি শিক্ষক নিয়োগ বলেন, সব ধরনের সরকারি পরীক্ষায় হচ্ছে ঘুরে ফিরে এগুলোই আসে, প্রাচীন যুগ, মধ্যযুগ, বাংলার সাহিত্যে আর কি। তো আমি মধ্যযুগ দিয়ে শুরু করতে যাচ্ছি, শুরু করি। হ্যাঁ, কথা না বাড়িয়ে। এখানে আছে বাংলা সাহিত্যের মধ্যযুগের শুরুতেই 1200 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত সময় পর্যন্ত অন্ধকার যুগ নামে পরিচিত। এটা ইম্পর্টেন্ট, সালগুলো খুব ইম্পর্টেন্ট। 1200 সালে দেশের রাজনৈতিক অরাজকতার কারণে মানুষ সাহিত্য রচনায় আত্মনিয়োগ করতে ব্যর্থ হয়। তবে অন্য ভাষায় রচিত কিছু কিছু সাহিত্য সৃষ্টির নমুনা পাওয়া যায়। রামাই পণ্ডিত এখানে 1204 সালে অরাজকতার কারণে সাহিত্য রচনায় আত্মনিয়োগ করতে ব্যর্থ হয়। হ্যাঁ, কিন্তু কিছু কিছু সৃষ্টির নমুনা পাওয়া গেছে। যাই হোক, রামাই পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মীয় তথ্যবিষয়ক চম্পু কাব্য শূন্য পুরাণ, এটা পাওয়া যায়। হ্যাঁ, অন্ধকার যুগ যেটা বলছে 1204 সাল থেকে, সেখানে। এছাড়াও হলায়ুত মিশ্র রচিত শেখ শুভদয়া সংস্কৃত গদ্য পদ্যে লেখা চম্পু কাব্য। বাংলা সাহিত্যের মধ্যযুগ 1200 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, এটা ইম্পর্টেন্ট। মধ্যযুগ কোন সাল থেকে কোন সাল পর্যন্ত? 1200 থেকে 1800। মধ্যযুগের সাহিত্যের অবচেতনা, তার মানে এখানে কয় বছর পাওয়া গেল? 6 বছর। হ্যাঁ, 13, 14, 15, 16, 17, 18, 6 বছর। মধ্যযুগের সাহিত্যের নবচেতনা সৃষ্টির পেছনে কাজ করেছে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব। মধ্যযুগের সাহিত্য প্রধানত দেবদেবী নির্ভর সাহিত্য, সাহিত্যগুলো প্রায় দেবদেবী নির্ভর ছিল। মধ্যযুগের ধর্মটাই মুখ্য হয়ে ওঠে আর মানুষ গণ হয়ে ওঠে। মধ্যযুগের ধর্মটাই মেইন, আর মানুষ হয়ে যায় গৌণ। শ্রীকৃষ্ণ কীর্তন, এটা থেকেই শুরু হয় আর কি শ্রী চৈতন্যদেবের। শ্রীকৃষ্ণ কীর্তন একটা মধ্যযুগের সাহিত্য। মধ্যযুগের প্রথম কাব্য আর কি, সাহিত্য কাব্য আছে। যাই হোক, মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন। এর রচয়িতা বড়ুচণ্ডী দাস, মধ্যযুগের আদিকবি। বড়ুচণ্ডী দাসকে মধ্যযুগের আদিকবি বলা হয়। তার রচনা হচ্ছে প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন, এটা ইম্পর্টেন্ট। 1909 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বসন্ত রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক ব্রাহ্মণের বাড়ি থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন। এই কাব্যের খণ্ড সংখ্যা মোট 13টি এবং প্রধান চরিত্র 3টি, রাধা, কৃষ্ণ এবং বড়াই। কে এটা আবিষ্কার করেন? শ্রীকৃষ্ণ কীর্তন 1909 সালে আবিষ্কার হয়। কোথায়? কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বসন্ত রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বসন্ত রঞ্জন রায় 1909 সালে। এই 3টা জিনিস শ্রীকৃষ্ণ মনে রাখতে হবে কি, শ্রীকৃষ্ণ কীর্তন কবে আবিষ্কার হয়েছে? 1909 সালে। কে আবিষ্কার করেছেন? কলকাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বসন্ত রঞ্জন রায়। কোত্থেকে আবিষ্কার করেছেন? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা থেকে, ব্রাহ্মণের বাড়ি থেকে। হ্যাঁ, এই কাব্যের মোট, এই দুইটা ইম্পর্টেন্ট। প্রধান চরিত্র কয়টি? 3টি এবং খণ্ড সংখ্যা মোট কয়টি? 13টি। এবং 3টি চরিত্রগুলো কি কি? রাধাকৃষ্ণ এবং বড়াই। বৈষ্ণব পদাবলী, মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল বৈষ্ণব পদাবলী। রাধাকৃষ্ণের প্রেমলীলা এসব কবিতায় রূপায়িত হয়ে উঠেছে। বিদ্যাপতি চণ্ডীদাস, জ্ঞানদাস, লোচন দাস বৈষ্ণব পদাবলীর রচয়িতা।
মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল হচ্ছে বৈষ্ণব পদাবলী। এটা রচয়িতা 3 জন। এবং টপিক কী ছিল? টপিক ছিল রাধাকৃষ্ণের প্রেমলীলা। হ্যাঁ, কবিতাগুলোতে হচ্ছে যে রাধাকৃষ্ণের প্রেমলীলাটাই হচ্ছে মেইন টপিক ছিল। রচয়িতা 4 জন ছিল, এর মধ্যে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, লোচন দাস, 4 জন। আচ্ছা, আরেকটা কাব্য হচ্ছে মঙ্গল কাব্য। দেবদেবীর মাহাত্ম্য নির্ভর এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্যকে মঙ্গল কাব্য বলা হয়। আচ্ছা, সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসাকে ঘিরে রচিত কাব্য মনসামঙ্গল নামে পরিচিত। চাঁদ সদাগর, বেহুলা, লক্ষিন্দর মনসামঙ্গলের বিখ্যাত চরিত্র। মনসামঙ্গল কাব্য এইভাবে আসতে পারে যে বেহুলা কোন কাব্যের চরিত্র, বা চাঁদ সদাগর কোন কাব্যের চরিত্র, লক্ষিন্দর কোন কাব্যের চরিত্র, এইভাবে এমসিকিউগুলো আসে। তো সেক্ষেত্রে এগুলো ইম্পর্টেন্ট। চাঁদ সদাগর, বেহুলা, লক্ষিন্দর মনসামঙ্গলের বিখ্যাত চরিত্র। আচ্ছা, মনসামঙ্গল কাব্যের আদিকবি কানাহরি দত্ত। মনসামঙ্গল কাব্যের আদিকবিকে কানাহরি দত্ত। চণ্ডীদেবীর কাহিনী অবলম্বনে চণ্ডীমঙ্গল কাব্য রচিত। চণ্ডীদেবীর কাহিনী অবলম্বনে চণ্ডীমঙ্গল কাব্য রচিত। চণ্ডীমঙ্গল কাব্যের প্রথম খণ্ডে কালকেতু ফুল্লরার কাহিনী এবং দ্বিতীয় খণ্ডে বণিক ধনপতির কাহিনী বর্ণিত আছে। চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি মানিক দত্ত। আচ্ছা, মনসামঙ্গল কাব্যের আদিকবি কানাহরি দত্ত, আর চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি মানিক দত্ত এবং শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। এই কাব্যে রয়েছে কালকেতু, ফুল্লরা, ধনপতি সাগর, বারু দত্ত, মুরারি শীল প্রভৃতি চরিত্র। সো এখানেও চরিত্রগুলো ইম্পর্টেন্ট। চরিত্রগুলো যেহেতু বিখ্যাত, এগুলো এভাবে আসতে পারে। কালকেতু কোন কাব্যের চরিত্র, ফুল্লরা কোন কাব্যের চরিত্র, ধনপতি সদাগর কোন কাব্যের চরিত্র, বারু দত্ত, মুরারি শীল প্রভৃতি এগুলো কোন কাব্যের চরিত্র, এভাবে আসতে পারে। আচ্ছা, অন্নদা দেবীকে ঘিরে অন্নদা মঙ্গল কাব্য রচিত। অন্নদা মঙ্গল কাব্য 3 খণ্ডে বিভক্ত। শিবনারায়ণ, কালিকা মঙ্গল, মানসিংহ ভবানন্দ খণ্ড, এভাবে 3টা খণ্ডে রচিত আর কি অন্নদা মঙ্গল কাব্যটি। আচ্ছা, অন্নদা মঙ্গল শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। এভাবে আসতে পারে ভারতচন্দ্র রায়গুণাকর কোন কাব্যের কবি বা শ্রেষ্ঠ কবি। অন্নদা মঙ্গল শ্রেষ্ঠ কবি হচ্ছে অন্নদা মঙ্গলের শ্রেষ্ঠ কবি তাহলে কে? ভারতচন্দ্র রায়গুণাকর। অনুবাদ সাহিত্য সংস্কৃত ভাষায় রচিত। মহাভারতের মূল রচয়িতা কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের নাম কাশীরাম দাস। রামায়ণ সংস্কৃত ভাষায় রচিত। ভাই আমার ব্যাকগ্রাউন্ডগুলো একটু ইগনোর করেন, এত কিছু বুঝায় আসলে পড়তে বসলে পড়ার থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় মাইন্ড, এই জন্য যেমনই যে আছে তেমনই বসে গেছি। যাই হোক, আবার শুরু করি। আচ্ছা, মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কে? কবীন্দ্র পরমেশ্বর। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের নাম কাশীরাম দাস। রামায়ণ সংস্কৃত ভাষায় রচিত। মূল রচয়িতা হচ্ছে বাল্মীকি হবে, আমি জানি না। তো আচ্ছা, এগুলো একটু আমরা আবার রিপিট করি। মূল রচয়িতা হচ্ছে বাল্মীকি। আচ্ছা, আর অনুবাদক হচ্ছে শ্রেষ্ঠ অনুবাদক, হ্যাঁ, অনেকজনই অনুবাদ করছে, এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কাশীরাম দাস। তাহলে মহাভারত 2 জন রচনা করছেন,
রচনা করছেন একজনই, আরেকজন অনুবাদ রচনা করছেন সংস্কৃত ভাষায়। হ্যাঁ, প্রথম যে রচনা করেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। প্রথম বাংলা অনুবাদ করেন হচ্ছে বাংলায় গোবিন্দ পরমেশ্বর। এর অনেকেই করেন, প্রথম করেন গোবিন্দ পরমেশ্বর, আর শ্রেষ্ঠ তাদের মধ্যে হচ্ছে কাশিরাম দাস। সংস্কৃত ভাষায় রচিত, মূল রচয়িতা হচ্ছে বাল্মীকি। রামায়ণের প্রথম বাংলা অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। অনুবাদ রামায়ণ, হ্যাঁ মহাভারত না, রামায়ণ। রামায়ণ প্রথম বাংলায় অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম চন্দ্রাবতী। রামায়ণের দুইটা তথ্য, একটা হচ্ছে কে অনুবাদ করেন, আর হচ্ছে মহিলাদের মধ্যে কে অনুবাদ করেন। রামায়ণ সংস্কৃত ভাষায় রচিত, মূল রচয়িতা হচ্ছে বাল্মীকি। মহাভারতের মূল রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। অনুবাদ করেন অনেকেই, প্রথম করেন হচ্ছে গোবিন্দ পরমেশ্বর, আর শ্রেষ্ঠ অনুবাদ হচ্ছে কাশিরাম দাস। এটা হচ্ছে মহাভারতের তথ্য তিনটি, একটা হচ্ছে সংস্কৃত ভাষায় কে রচিত করে, একটা হচ্ছে বাংলায় কে রচিত করে, এবং শ্রেষ্ঠ কে রচিত করে রচনা করে। হ্যাঁ, আর রামায়ণ হচ্ছে যে রামায়ণ ভাষার তথ্য তিনটি। রামায়ণ সংস্কৃত ভাষায় রচিত, মূল রচিত হচ্ছে বাল্মীকি। রামায়ণের প্রথম বাংলা অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা, আর মহিলা অনুবাদ হচ্ছে চন্দ্রাবতী। খুবই শর্ট করে দেওয়া আছে, কিন্তু এই শর্টের মধ্যেও অনেকগুলো টপিক উঠে এসেছে, এগুলো মনে রাখা একটু টাফেস্ট হইলেও এগুলো মনে রাখা দরকার আর কি, কোয়েশ্চেন এগুলো আসে। রোমান্টিক প্রণয়োপাখ্যান মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান। রোমান্টিক প্রণয়োপাখ্যান বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা রচনার মাধ্যমে এর প্রবর্তন করেন। দৌলত উজির বাহরাম খান রচিত লাইলা মজনু কাব্য এই কাব্যধারার গুরুত্বপূর্ণ সংযোজন। বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলোর একটি অংশ আরকান রাজসভার কবিগণের দ্বারা সৃষ্টি হয়েছিল। দৌলত কাজীর সতী ময়না লোরচন্দ্রানী, আলাওলের পদ্মাবতী, হপ্তপৈকর করে সীমাগন ঠাকুরের চন্দ্রাবতী, সাবির ঈদ খানের হানিফা কাইপ্রাপরি ও বিদ্যাসুন্দর, নওয়াজিজ খানের গুলে বাকাউলি বাংলা সাহিত্যের রোমান্টিক প্রণয়োপাখ্যান ইতিহাসে উল্লেখযোগ্য কাব্য। তাহলে কি কি রোমান্টিক প্রণয়োপাখ্যান? ইউসুফ জুলেখা, লাইলি মজনু, সতী ময়না লোরচন্দ্রানী, পদ্মাবতী, হপ্তপৈকর, চন্দ্রাবতী, হানিফা কায়রাপুরী, বিদ্যাসুন্দর, গুলে বাকাউলি, এগুলো হচ্ছে যে রোমান্টিক প্রণয়োপাখ্যান। ময়মনসিংহ গীতিকা বৃহত্তর ময়মনসিংহ জেলার নেত্রকোনা ও কিশোরগঞ্জ নির্মাঞ্চলের, মানে কোথায় কোথায়? ময়মনসিংহ জেলার নেত্রকোনা আর কিশোরগঞ্জ নির্মাঞ্চলের লোকমুখে প্রচারিত কবিতার নাম ময়মনসিংহ গীতিকা। চন্দ্রকুমার দে গীতিকাগুলো সংগ্রহ করেন। ডক্টর দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। মহুয়া, মলুয়া, কমলা, দেওয়ানা মদিনা, কাজল রেখা ময়মনসিংহ গীতিকার বিখ্যাত পালা। ময়মনসিংহ গীতিকা তাহলে কে সংগ্রহ করেন? এগুলা হচ্ছে ময়মনসিংহ জেলার নেত্রকোনা আর কিশোরগঞ্জ নির্মাঞ্চলের লোকমুখে প্রচারিত গীতিকবিতার নাম ময়মনসিংহ গীতিকা। আর হচ্ছে সংগ্রহ করে চন্দ্রকুমার দে, প্রকাশিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। অ্যান্ড ওগুলো কি? দীনেশচন্দ্র সেনের রচনা সম্পাদনায়। হ্যাঁ, চন্দ্রকুমার দে সংগ্রহ করে। আর সম্পাদনায় কার তত্ত্বাবধানে, কার সম্পাদনায় এটা প্রকাশিত হয়? সেটা হচ্ছে দীনেশচন্দ্র সেন, ডক্টর দীনেশচন্দ্র। তিনি হচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের। আর গানগুলা কি কি? মহুয়া, মলুয়া, কমলা, দেওয়ানা মদিনা,
সর দেওয়ানা মদিনা, কাজল রেখা, এগুলাই। এরপর কয়েকটা এমসিকিউ দেওয়া আছে এই টপিকগুলোর উপর, এগুলো একটু দেখি। মধ্যযুগের বাংলা সাহিত্যের কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। কোন কবিকে মধ্যযুগের শেষ কবি বলা হয়? ভারতচন্দ্র। ভারতচন্দ্র হচ্ছে মধ্যযুগের শেষ কবি। কবি ভারতচন্দ্র রায়গণাকর উপাধি কে পেয়েছিলেন? রাধাকৃষ্ণ চন্দ্র। এখানে ছোট করে করে দেওয়া আছে, এগুলো কোথায় কোথায় এসেছিল, এগুলো সব রিপিটেড কোয়েশ্চেন। শ্রী চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন বৃন্দাবন দাস। চৈতন্যদেব ছিলেন বৈষ্ণব ধর্মের প্রচারক। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কৃষ্ণদাস কবিরাজ। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক আলাউদ্দিন হোসেন শাহ। এটা এখানে ছিল না, কিন্তু এখানে অ্যাড করছে। ঐতিহাসিক গ্রন্থ আইনি আকবরী এর রচয়িতাকে? আবুল ফজল। বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থ উল্লেখ আছে? আইনি আকবরী। কোন দুজন আরকান রাজসভার কবি? মহাকবি আলাওল ও দৌলত কাজী। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলা। এটাও কিন্তু এখানে ছিল না, আবার এখানে অ্যাড করছে, জন্য এমসিকিউগুলাও পড়া দরকার। বেশি না, এখানে 70টার মতন এমসিকিউ আছে, সবগুলো পড়ে আমি ভিডিওটা শেষ করব। একটু ধৈর্য সহকারে পড়বেন, কারণ এসব পরীক্ষার মেন যে ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে ধৈর্য। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন। এটাও কিন্তু ছিল না ওখানে, যাই হোক। শ্রীকৃষ্ণগীত কাব্যের রচয়িতা বড়ুচণ্ডী দাস। পদাবলীর প্রথম কবি বিদ্যাপতি। ব্রজপুরীতে কোন কবি পদাবলী রচনা করেন? বিদ্যাপতি। শ্রীকৃষ্ণ কীর্তন কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন? মধ্যযুগ। শ্রীকৃষ্ণগীত কাব্যটি আবিষ্কৃত হয় 1909 সালে। সর্বজন স্বীকৃত ও খাঁটি ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। ভিডিও বেশি লম্বা না হওয়ার জন্য আপনারা, আমি শর্টে শেষ করব, আপনারা হচ্ছে পজ দিয়ে এমসিকিউগুলো পড়ে নেবেন। আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ। আমি ইনশাল্লাহ এই পুরো বইটাই কভার দেওয়ার চেষ্টা করব। আমার পেজে হচ্ছে দেখবেন, মানে পেজ না, সরি, চ্যানেল, ইউটিউবে তো চ্যানেল হয়, আমার চ্যানেলে দেখে নেবেন। আমি মোটামুটি এখানে অনেকগুলোই সাবজেক্ট আছে, বাংলা, ইংলিশ, অনেকগুলোই আছে। হ্যাঁ, তো আমি মোটামুটি এই পুরো বইটাই কভার দেওয়ার চেষ্টা করব। আশা করি কিছুটা হলেও হেল্পফুল হবে আপনাদের এই সরকারি পরীক্ষা। আমি বিসিএস বলবো না শুধু, বা প্রাইমারি বলবো না, সরকারি পরীক্ষার প্রত্যেকটা পরীক্ষাই হচ্ছে এগুলো ঘুরে ফিরে আসতে থাকে। এখন তো প্রায় বিসিএস বলেন, প্রাইমারি শিক্ষক নিয়ে মানে প্রায় একই টাইপ হয়ে যাচ্ছে, একই প্রিপারেশন। যারা হচ্ছে বিসিএসের জন্য প্রিপারেশনে, তারা মোটামুটি সব সরকারি পরীক্ষাগুলোই কভার দিতে পারে আর কি। তো সবগুলোর জন্যই ইম্পর্ট্যান্ট। এখানে কি কি আছে? বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান প্রযুক্তি, শিক্ষা বিষয় তথা ক্রীড়া জগৎ, মুক্তিযুদ্ধের টপিকগুলো আছে, মডেল টেস্টের কোয়েশ্চেন সলভিংগুলো আছে আর কি। হ্যাঁ, আমি মোটামুটি এটা পুরোটাই কভার দেওয়ার চেষ্টা করবো। আপনারাও আমার চ্যানেলে দেখবেন ভিডিওগুলা, দেখে হচ্ছে যে কিছুটা যদি হেল্প হয় আপনাদের এই জার্নিতে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।